ওকে, তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে মেটেরিয়াল সায়েন্স। মেটেরিয়াল সায়েন্স আমাদেরকে পড়তে গেলে এটা খুব থিওরিটিক্যাল সাবজেক্ট। হুম, একটু মানে বেশি পড়তে হবে, থিওরিটা একটু বেশি পড়তে হবে। হুম, এখানে বোঝার জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলো হয়তো খুবই ইন্টারেস্টিং লাগবে, কিন্তু থিওরি পার্টগুলো অতটা নাও লাগতে পারে। কিন্তু আমাদের এই সাবজেক্টটা ছাড়া কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একেবারে আহ, কোনো ভ্যালিডিটিই নেই, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তুমি যা কোনো অবজেক্ট তৈরি করবে সেটা একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এবার তুমি মেটেরিয়ালের সম্বন্ধেই যদি কিছু না জানো তাহলে তুমি অবজেক্টটা বানাবে কি করে? তাই না? কথাটা ঠিক বললাম তো? হ্যাঁ হুম, ঠিক বললাম কি না বলো? হ্যাঁ স্যার। হুম, এবার দেখো, আমরা বোর্ডটা দেখতে পাচ্ছ? এই সাবজেক্টটা পড়তে গেলে কিন্তু আমাদেরকে আগে একটা খাতা বার করতে হবে, ঠিক আছে? খাতাটা বার করে ফেলো। আমি তোমার যে ফার্স্ট ইউনিটটা আছে সেটা মানে ম্যাক্সিমামটা থিওরিটিক্যাল আছে, নিউমেরিক্যালও কিছু কিছু জায়গা আছে। তাহলে বেসিক কনসেপ্ট না পড়লে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? হুম, তাই যে জায়গাগুলো একটু বলে দেবো একটু লিখে নিতে হবে, ঠিক আছে? একটু নোট দিয়ে দেবো, সেগুলো একটু লিখে নিতে হবে, ঠিক আছে? হুম, স্যার, আরেকটা কথা ছিল স্যার, ফোর্থ হ্যাঁ সেম বলো বলো। পরীক্ষাটা স্যার কখন আছে? হ্যাঁ, ফোর্থ সেমের পরীক্ষাটা 3 মাস পরই তো? কি বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার, ফোর্থ সেমের যে পরীক্ষাটা আছে মেন স্ট্রিম, সেটা তো আপনার 3 মাস পরে না? কি পড়ে? বুঝতে পারলাম না। বলছি যে স্যার, ফোর্থ সেম যে বলছি যে সেমিস্টারটা আছে স্যার, সেটা 3 মাস। সেমিস্টার আছে ওটা জুলাই তো, মানে ওই 3 মাস পরে হবে তো, ওটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হয়তো স্যার দেখো এখন কি বলে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় আরেকটু টাইম হয়তো দেবে, ঠিক আছে? সেটা এখন থেকে মানে ওটা এখন থেকে ভাবার দরকার নেই। তোমাদের কাজ পড়াশুনো করা, এখন করতে থাকো। তারপর যদি সেরকম সিচুয়েশন থাকে আমাদেরকে পুরো রেডি থাকতে হবে সমস্ত রকম সিচুয়েশনের জন্য, ঠিক আছে? হুম, তবে তোমাদেরকে এইটুকু মানে অ্যাসিওরেন্স দিচ্ছি, তোমাদের পরীক্ষা যখনই হোক আমি আমার টোটাল সিলেবাস আমি কমপ্লিট করব, আর তোমাদেরকে দিয়ে কমপ্লিট করাবো। আর তোমরা কিন্তু একটা আমি রিকোয়েস্ট করবো যে আমি যেগুলো আমি পড়াচ্ছি যে দিনে সেইগুলো তোমরা একবার করে দেখো, সপ্তাহে একটা ক্লাস, ঠিক আছে? সেই ক্লাসটা কিন্তু পড়ে নেওয়াই যায় যতটুকু পড়ালাম। হ্যাঁ, তারপরে নেক্সট ক্লাসে আসবে, নতুন যেটা পড়বে সেটা আবার বাড়িতে গিয়ে একটু পড়ে নেবে, ঠিক আছে? তাহলেই দেখবে তোমাকে ভাবতে হচ্ছে না পরীক্ষা কবে, তুমি পরীক্ষা যখন আসবে তুমি পুরো রেডি থাকবে। হুম, ক্লিয়ার? ঠিক আছে। হুম, এবার দেখো, একটু খাতা বার করতে হবে কারণ এখানে পুরো ম্যাক্সিমামটা থিওরি আছে। আমি একটু নোট দিয়ে দেবো, সেগুলো লিখে নিতে হবে, ঠিক আছে? আর নোট না দিলে কি বলতো, তুমি কোন জায়গাটা পড়বে কি পড়বে একটা বেসিক কিছু পয়েন্ট তো তোমাকে জানতে হবে, তবে তো তুমি সেই জায়গাগুলো ডিপলি পড়বে, ঠিক আছে? তাই নোট নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তোমার এই মেটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? হুম, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সলিড। Solid is of two types. One is crystalline, another one is amorphous. ঠিক আছে, তোমরা ভালো করেই জানো যে সলিড ইজ মেড অফ আ নাম্বার অফ অ্যাটমস। ঠিক আছে, সলিডে কি থাকে? নাম্বার অফ অ্যাটমস থাকে, অ্যাটমস, মলিকিউলস, আয়নস, এগুলো থাকে, ঠিক আছে? এইগুলো যদি কোনো অর্ডারলি, ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড ভাবে যদি অ্যারেঞ্জ থাকে তখন সেটাকে বলবো কি ক্রিস্টালাইন সলিড। হুম, যদি ওয়েল ডিফাইন্ড ভাবে অ্যারেঞ্জ যদি না থাকে, যদি হ্যাপাজার্ড থাকে, সেক্ষেত্রে আমি সেটাকে বলবো কি অ্যামরফাস।
বুঝতে পেরেছো? অ্যামরফাস সলিড। ওকে, এটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো, টেল মি। ওকে স্যার। হুম, একটু লিখে রাখো, একটু লিখে রাখো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? তাহলে মানে আহ, আমরা কি বললাম, ইন জেনারেলি অ্যামরফাসে কি থাকে? র্যান্ডামলি। ঠিক আছে? কারণ কোনো ফর্ম নেই, মানে ক্রিস্টালাইনে কি ওয়েল ডিফাইন্ড একটা, যদি কিউব শেপে থাকে সবগুলোই কিউব শেপে পরপর থাকবে। ঠিক আছে? আর অ্যামরফাসে কি কোনো ওয়েল ডিফাইন্ড কোনো শেপ নেই। ঠিক আছে? র্যান্ডাম ম্যানারে মলিকিউল গুলো অ্যারেঞ্জ থাকে, সেটাকে বলে কি? অ্যামরফাস সলিড। অ্যামরফাস সলিডকে অনেক সময় নন ক্রিস্টালাইনও বলে। ঠিক আছে? যদি নন ক্রিস্টালাইন বলে, ঘাবড়ে যাবে না। ঠিক আছে? ওকে। হুম, একটু লিখে নাও। এই ক্রিস্টালাইনের আন্ডারে লেখো। ঠিক আছে? ক্রিস্টালাইনের আন্ডারে লেখো, the physical structure, the physical structure of solid materials of engineering, of solid materials of engineering importance, of solid materials of engineering importance depends mainly on the arrangement of atoms, ions, molecules that make up the solid and the bonding forces between them. ঠিক আছে? স্যার আরেকবার বলুন। কোথা থেকে বলবো বলো? স্যার ডিপেন্ডস মেনলি অন দ্য। আচ্ছা, depends mainly on the arrangement of the atoms, ions, or molecules that make up the solid and the bonding forces between them. ওকে? তার মানে কি, যে কোনো আমি সলিড মেটেরিয়াল যদি ইউজ করি, সেখানে কি থাকছে? একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, অ্যাটমস, আয়নস অর মলিকিউলস এর একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। ঠিক আছে? সেই অ্যারেঞ্জমেন্টটা কি করছে, মানে সেই অ্যাটমস মলিকিউলস এর যে অ্যারেঞ্জমেন্টটা আমার থাকছে, সেই অ্যারেঞ্জমেন্টটা কি করছে, সেই সলিডটাকে তৈরি করে, এবং কি একটা দুটো মলিকিউল আর অ্যাটম যদি পাশাপাশি থাকে, তাদের মধ্যে একটা বন্ডিং একটা তৈরি হয়, সেই বন্ডিং ফোর্সটাকেও আমার ডেভেলপ করে। ঠিক আছে? এরপরে লেখো, এরপরে লেখো, স্পেসিফিক্যালি ক্রিস্টালাইন আন্ডারে লিখছো তো, লেখো। হুম, if the atoms or ions, if the atoms or ions of a solid ঠিক আছে? সলিড লিখেছো? হ্যাঁ স্যার। If the atoms or ions of a solid are arranged in a pattern
are arranged in a pattern that repeats itself in three dimensions. They form a solid that repeats itself in three dimensions. লিখেছো? That repeats itself in three dimensions. কমা দিয়ে লেখো they form a solid that has long range order. Long range order. LRO. এটা হচ্ছে short range SR. ঠিক আছে? হুম? They form a solid that has long range order, ব্র্যাকেটে লিখে রাখো LRO, and is referred to as crystalline solid or crystalline material. ঠিক আছে? স্যার অ্যান্ড রেকর্ডস And is as referred to as a crystalline solid or crystalline material. Okay? ঠিক আছে? Example লিখে রাখো metals, alloys and some ceramic materials. ঠিক আছে? ঠিক আছে? তাহলে এখানে লং রেঞ্জ অর্ডার জিনিসটা কি একটু দেখে নাও। হ্যাঁ, ধরো অ্যাটমটা থ্রি ডাইমেনশনাল স্পেসে এইভাবে অ্যারেঞ্জ আছে। ঠিক আছে? ধরো এইরকম একটা একটা সিঙ্গেল অ্যাটমটা হচ্ছে যে এরকম একটা কিউব, ধরো একটা করে কিউব। হ্যাঁ, কিউব। ওকে, তাহলে অ্যাটম গুলো ধরো এইভাবে অর্গানাইজড আছে। এবার এইটা ধরো রিপিট করছে, লং রেঞ্জে এটা রিপিট করছে, তখন সে কি রকম ফরমেশন করছে? ক্রিস্টালাইন ফর্ম করছে। ঠিক আছে? যেমন দেখো অর্ডারটা দেখো, একটা পারফেক্ট অর্ডারলি ম্যানারে কিন্তু কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে? এই কিউব পাশেও আছে, পাশেও আছে, এই দিকেও রিপিট হচ্ছে, এই দিকেও রিপিট হচ্ছে, এই দিকেও রিপিট হচ্ছে, এই দিকেও রিপিট হচ্ছে। টোটাল আমার ক্রিস্টালাইন মেটেরিয়ালটাকে তৈরি করছে। ঠিক আছে? তাহলে এই যে মেটেরিয়াল, এই লং রেঞ্জ অর্ডার বলতে কি, চারিদিকে অনেক দূর অব্দি এইটা রিপিট হতে থাকছে। ঠিক আছে? তাই ক্রিস্টালাইন মেটেরিয়াল গুলো কি হয়? লং রেঞ্জ অর্ডারে, অর্ডারলি ম্যানারে রিপিট হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপরে আছে কি? অ্যামরফাস অর নন ক্রিস্টালাইন। এখানে লিখে রাখো, লেখো দেয়ার আর সাম মেটেরিয়ালস whose atoms and ions are arranged are not arranged are not arranged in a long range, in a long range. Okay,
নট অ্যারেঞ্জড ইন আ লং রেঞ্জ লিখেছো? হ্যাঁ স্যার। কমা দিয়ে লেখো পিরিয়ডিক অ্যান্ড রিপিটেবল ম্যানার, রিপিটেবল ম্যানার and possesses only short range order SRO. repeatable manner And possesses only short range order. Full stop দিয়ে লেখো this means that order exists. This means that order exists only in the intermediate neighborhood of an atom or a molecule. স্যার ইন্টারমিডিয়েট নেবারহুড। Intermediate neighborhood of an atom or a molecule. ঠিক আছে? ওকে স্যার। তার মানে কি হচ্ছে? আচ্ছা পুরোটাকে লিখে নাও তারপর বলছি। দ্য মেটেরিয়ালস উইথ, তারপর ফুল স্টপ দিয়ে লেখো দ্য মেটেরিয়ালস উইথ শর্ট রেঞ্জ অর্ডার এসআরও লিখতে পারো আর ক্লাসিফাইড অ্যাজ অ্যামরফাস। অ্যামরফাস, অ্যামরফাস মানে উইদাউট ফর্ম, ঠিক আছে, কোনো ফর্ম নেই। হুম, or non-crystalline. ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে কি হচ্ছে, যেখানে ধরো শর্ট রেঞ্জ অর্ডার এক্সিস্ট করছে, মানে অর্ডারটা রিপিট হচ্ছে না, রিপিটেবল নয়, হ্যাঁ, খুব কম, মানে নিজের অ্যাটমে আছে কিংবা তার পাশেরটাতে আছে, তার থেকে বেশি দূর যাচ্ছে না, ঠিক আছে, তখন সেটাকেই বলছি অ্যামরফাস। অ্যামরফাস মানে উইদাউট ফর্ম, মানে কোনো ফরমেশন নেই। হুম, আর হচ্ছে মানে কোনো ডিফাইন্ড ফরমেশন নেই আর কি। আর কি হচ্ছে নন ক্রিস্টালাইন মেটেরিয়াল, ঠিক আছে। এক্সাম্পলে লিখে রাখো ওয়াটার, লিকুইড ওয়াটার, ঠিক আছে, ক্লিয়ার? দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পেস ল্যাটিস। ধরো একটা একটা ক্রিস্টালাইন মেটেরিয়ালের কি হয়, একটা নেটওয়ার্কে, ঠিক আছে, অ্যাটম গুলো অ্যারেঞ্জ থাকে, সেই নেটওয়ার্কটা এরকম হতে পারে, দেখো
এবার এই যে এটাকে ধরো একটা কিউবিক নেটওয়ার্কের মধ্যে, এই ধরো একটা কিউবিক নেটওয়ার্কের মধ্যে অ্যাটম গুলো অ্যারেঞ্জ থাকছে, ঠিক আছে? এইটাকেই বলা হয় কি স্পেস ল্যাটিস। এখানে ধরো অ্যাটম আছে, প্রত্যেকটা জাংশনে ধরো অ্যাটম আছে। ফেস সেন্টার কিউব, হ্যাঁ, এফসিসি স্ট্রাকচার। বাহ, অনেক পড়ে ফেলেছো। ঠিক আছে, হুম। তাই এরকম ভাবে অর্ডারলি ম্যানারে আছে, এটাকে কি বলছি আমি স্পেস ল্যাটিস। ঠিক আছে, এবার দেখো এই এক যেটা রিপিট হচ্ছে লং রেঞ্জ অর্ডারে, আমি বললাম না একটা রিপিট হচ্ছে, যেটা রিপিট হচ্ছে সেইটাকে আমি কি বলি ইউনিট সেল। যেমন ধরো এই কিউব, একটা কিউব, একটা ছোট কিউব, এটা রিপিট হয়ে হয়ে এই সেলটাকে ফর্ম করছে। হ্যাঁ, এটাকে ফর্ম করছে। ঠিক আছে, হুম। এই যে একটা সেল, এটা রিপিট হয়ে হয়ে তো টোটাল ল্যাটিসটা ফর্ম করছে। তাহলে বেসিক যেটা, যেটা রিপিট হচ্ছে লং রেঞ্জ অর্ডারে এলআরও তে, সেটাকে বলি কি ইউনিট সেল। ঠিক আছে, বুঝে গেছি আমি স্পেস ল্যাটিস কাকে বলে, ইউনিট সেল কাকে বলে। হুম। এবার দেখো যে যে পয়েন্ট গুলোতে আমার এই অ্যাটমস থাকছে বা মলিকিউলস থাকছে, সেই সেই পয়েন্ট গুলোকে আমি কি বলবো ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে, হুম। দেখো এবার, আচ্ছা, এবার একটুখানি স্পেস ল্যাটিসের ডেফিনেশনটা একটু লিখে রাখো, নাহলে অসুবিধা হবে। লেখো ডেফিনেশনটা লেখো। ঠিক আছে, লেখো ডেফিনেশনটা। লেখো atoms arrangements atoms arrangement in crystalline solid can be described by can be described by referring the atoms referring the atoms to the points of intersection of a network line in three dimensions. By referring the atoms to the points of intersection of a network of lines in three dimensions. Full stop দিয়ে লেখো such network is called space lattice. Such network is called space lattice. ঠিক আছে, ওকে, স্যার।
এবার লেখো each space lattice each space lattice each space lattice ইউনিট সেলে লিখবে এবার, ঠিক আছে? এবার ইউনিট সেলে লেখো, সরি বলা হয়নি, এবার ইউনিট সেলে লিখবে each space lattice can thus be described by can thus be described by specifying the atom's position specifying the atom positions in a repeating unit cell in a repeating unit cell ঠিক আছে? হুম, এবার দেখো আমি তো ইউনিট সেলসটা এখানে তো ড্র করেছি, হ্যাঁ? যদি ইউনিট সেলটা এরকম হতো, দেখো, ঠিক আছে? হুম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি।
and this is alpha and this is beta. This angle is gamma. ঠিক আছে? হুম। এইটা একটু ড্রয়িং করে নাও। করে নিয়েছো? হুম। ড্রয়িং করে নিয়েছো? না স্যার, দাঁড়ান একটু। এবারে তলায় লেখো, বলবো? হ্যালো? না স্যার, একটু দাঁড়ান একটু। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, একটুখানি দাঁড়ান, করছি ড্রয়িংটা। কি হলো? করছি স্যার, দাঁড়ান একটু। দাঁড়ান দাঁড়ান। ও, আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখি অডিওটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। এ নাও, এটা ড্রয়িংটা করো আগে। এবার ইউনিট সেল আমি এটা পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি। অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের শেপে হতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার একটা জেনারেলাইজড একটা ড্র করলাম। হয়ে গেছে স্যার। ঠিক আছে, লেখো এবার। লেখো the size and shape of the unit cell. The size and shape of the unit cell can be described by three lattice vectors A, B, and C. comma দিয়ে originating from one corner of the unit cell. কি বলেন, অরিজিনেটলি? From one corner of the unit cell. ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে, এর সাথে লেখো ফুল স্টপ দিয়ে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখে নাও। একটা কর্নার থেকে তিনটে ভেক্টর বেরোচ্ছে। এটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। সেটাই কিন্তু এই সেলটার সাইজকে ডিটারমাইন করছে। ঠিক আছে? দেখো, একটা কর্নার অফ দ্য ইউনিট সেল থেকে তিনটে ভেক্টর আমার বেরোচ্ছে। ওকে? হুম। থ্রি ল্যাটিস ভেক্টর এ বি এন্ড সি। ফুল স্টপ দিয়ে লেখো দ্য অ্যাক্সিয়াল লেন্থ এ বি এন্ড সি the axial length
A, B and C and the interaxial angle alpha, beta and gamma alpha, beta and gamma are the lattice constants of the unit cell. Are the lattice constants of the unit cell. ঠিক আছে, লিখেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার স্পেস ল্যাটিসের ক্লাসিফিকেশন আমরা আসি। এই এবিসি আলফা বিটা গামাটা দেখে নিয়েছো? এটার উপর ডিপেন্ড করে স্পেস ল্যাটিসের কিছু ক্লাসিফিকেশন হয়। ঠিক আছে, দেখো ক্লাসিফিকেশন অফ স্পেস ল্যাটিস। ঠিক আছে, ফার্স্ট নম্বর হচ্ছে ক্রিস্টাল সিস্টেম, axial length and interaxial angle, আরেকটা হচ্ছে স্পেস ল্যাটিস। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কিউবিক। কিউবিক কিউবিকে কি হচ্ছে, এই তিনটে অ্যাক্সিয়াল লেন্থ ইকুয়াল থাকে, মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি অ্যান্ড অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, যেটা আমরা প্রথম পড়েছিলাম এটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার। ওকে, তাহলে এটাকে স্পেস ল্যাটিসটাকে কি বলে? সিম্পল কিউবিক বলতে পারে এসসি, বডি সেন্টার কিউবিক বলতে পারে বিসিসি,
ফেস সেন্টার কিউবিক বলতে পারে এফসিসি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে যে টেট্রাগোনাল। টেট্রাগোনাল A equal to B not equal to C, alpha equal to beta equal to gamma equal to 90 degree। এটাকে কি বলতে পারি? এখানে দেখো এ আর বি ইকুয়াল, বাট সি মানে হাইটটা কিন্তু ইকুয়াল নয়, আর আলফা বিটা গামা তিনটেই 90 ডিগ্রি। এখানে আমি বলতে পারি সিম্পল টেট্রাগোনাল আর কি বডি সেন্টার টেট্রাগোনাল বিসিটি। অর্থরম্বিক। অর্থরম্বিক অর্থরম্বিকে কি হচ্ছে? থ্রি আনইকুয়াল অ্যাক্সিস, A not equal to B not equal to C, but are at right angle each other. That is alpha equal to beta equal to gamma equal to 90 degree। ঠিক আছে? এটাকে বলছে সিম্পল অর্থরম্বিক, বডি সেন্টার অর্থরম্বিক, ফেস সেন্টার অর্থরম্বিক, আর একটা হচ্ছে বেস সেন্টার্ড অর্থরম্বিক, বিএসসি বেস সেন্টার্ড অর্থরম্বিক। ওকে, অর্থরম্বিক হয়ে গেল, ক্লিয়ার? রম্বোহেড্রাল, rhombohedra, three equal axis equally স্যার inclined। বেস মানে আরেকবার বলুন একবার। হ্যাঁ, বেস সেন্টার্ড অর্থরম্বিক। এটা বডি সেন্টার অর্থরম্বিক, তো আবার বিসিও লিখলে বুঝতে পারবে না। এটা বডি সেন্টার অর্থরম্বিক, এটা হচ্ছে বেস সেন্টার অর্থরম্বিক। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল হচ্ছে যে থ্রি ইকুয়াল অ্যাক্সিস equally inclined, A equal to B equal to C and equally inclined, alpha equal to beta equal to gamma, but that is not equal to 90 degree। তার মানে কি এইটা হচ্ছে যে আমার রম্বোহেড্রাল, যেটা আগে আমরা দেখালাম। দেখো এবিসি ইকুয়াল আর আলফা বিটা গামা তিনটেই ইকুয়াল, কিন্তু এটা 90 ডিগ্রি নয়, তাই তো? এটাকে বলে সিম্পল রম্বোহেড্রাল। ঠিক আছে, মানে এভাবে লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এবারে হেক্সাগোনাল। এখানে a equal to b not equal to c and alpha equal to beta equal to 90 degree
গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। সিম্পল হেক্সাগোনাল। এরপর হচ্ছে মোনোক্লিনিক। আলফা গামা 90 ডিগ্রি নট ইকুয়াল টু বিটা। সিম্পল monoclinic and body centered monoclinic. নেক্সট হচ্ছে ট্রাইক্লিনিক। A not equal to B not equal to C and alpha not equal to beta not equal to gamma not equal to 90 ডিগ্রি। এখানে কি থাকে? সিম্পল ট্রাইক্লিনিক। ঠিক আছে, হ্যাঁ। তার মানে বুঝতে পারছো এখানে এ বি সি তিনটেই নট ইকুয়াল টু অ্যান্ড আলফা বিটা গামা এই তিনটেই 90 ডিগ্রি নয় আর আনইকুয়াল। ঠিক আছে, হুম, ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? কোনো ডাউট আছে কি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা তাহলে কার আন্ডারে পড়বে? কিউবিক স্ট্রাকচার না ওটা তো হেক্সাগোনাল, দেখো একটা কথা বলি, আমার কিউবিকের মধ্যে কি কি পড়ছে? বডি সেন্টার কিউবিক, দেখো প্রথমে হচ্ছে আমার সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক পড়ছে। ঠিক আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে এটাও একটা কিউবিক টাইপেরই, ঠিক আছে, বাট কিন্তু ওটা একটা প্যাকড স্ট্রাকচার, বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। ওইটা কিন্তু মানে ডাইরেক্টলি তুমি কিউবিকের মধ্যে ফেলতে পারবে না, বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ আমরা যেটা পড়বো এমনি কিউবিকের মধ্যে তিনটেই আছে, সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক। হেক্সাগোনালে তো কোনো কিউবিক স্ট্রাকচার তো নয়। না স্যার, ওটা তো হেক্সাগন। হ্যাঁ, ওটা তো হেক্সাগন। ঠিক আছে, তাই ওটাকে বলে হেক্সাগনালি ক্লোজলি প্যাকড ক্রিস্টাল স্ট্রাকচার। ওটাকে এর মধ্যে গুলিয়ে ফেললে হবে না, বুঝতে পেরেছো? হুম, তাহলে কি ওটা হেক্সাগনের আন্ডারে পড়বে নাকি অন্য হ্যাঁ, তাকে ওটা তো সেপারেট? অ্যাকচুয়ালি হেক্সাগোনাল, ওটাতে হেক্সাগোনাল, আচ্ছা। বুঝতে পেরেছো? ওটাই হেক্সাগোনাল। ওকে, দেখো শেপটা তো হেক্সাগোনাল, তাহলে আমি সেটাকে কিউবিকে ফেলতে পারবো না। ঠিক আছে, ওকে স্যার। দেখো কিউবিক স্ট্রাকচারে আমরা কি পড়লাম? সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক, দেন ফেস সেন্টার্ড কিউবিক। ওকে, বডি সেন্টার কিউবিক কি? বিসিসি, এন্ড ফেস সেন্টার কিউবিক হচ্ছে এফসিসি, আর এটা হচ্ছে সিম্পল। ঠিক আছে, হুম, ক্লিয়ার? দেখো প্রথমে আমরা সিম্পল কিউবিকটা দেখি। সিম্পল কিউবিকের ক্রিস্টাল স্ট্রাকচার কিরকম থাকে? কিউব এটা, ঠিক আছে।
একটু দেখি। ঠিক আছে, সিম্পল কিউবিকে দেখো শুধু 8 কর্নার্সে আমার 8টা অ্যাটম আছে। ঠিক আছে, বডি সেন্টার কিউবিকে কি হচ্ছে, চারটা পয়েন্টে চারটা কিউব থাকবে, সরি আটটা পয়েন্টে আটটা কিউব থাকবে প্লাস মাঝখানে মিডল পয়েন্টে একটা 8টা কিউব থাকবে। মলিকিউল থাকবে বলো। ওই সরি মলিকিউল থাকবে। আর এই ধরো মিডিলে একটা ছোট করে, মিডিলে একটা মলিকিউল থাকবে। হুম, একদম বডি সেন্টারে একেবারে। ঠিক আছে, এই কর্নার গুলো যেখানে ক্রস করছে সেখানে একটা মলিকিউল থাকবে। ওকে, এবার ফেস সেন্টার কিউবিক। আটটা পয়েন্টে থাকবে আহ, আটটা সার্কেল প্লাস ছটা ফেসে ছটা করে কিউব থাকবে। একদম একদম এক্স্যাক্ট, 6টা ফেসে 6টা করে আমার মলিকিউল থাকবে। ঠিক আছে, তাহলে কিরকম হবে একটু দেখে নি। এই ঠিক আছে, ফেসে একটা করে থাকবে, মানে প্রত্যেকটা ফেসে মিডিলে একটা করে আমার মলিকিউল থাকছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে ফেস সেন্টার কিউব। ওকে, এত অব্দি কারোর কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, একটু দেখে নি। এবার ধরো তোমাকে বললো যে নাম্বার অফ অ্যাটমস ইন সিম্পল কিউব পার ইউনিট সেল। ওকে, পার ইউনিট সেল ইকুয়াল টু, দেখো এই যে একটা অ্যাটম এ কতগুলো ইউনিট সেলের সাথে শেয়ার হচ্ছে বলো তো? 8টা ইউনিট সেলের সাথে। এর এইদিকে চারিদিকে যে ইউনিট সেল আছে টোটাল দেখবে 8টা সেলের সাথে শেয়ার হচ্ছে। তাহলে হ্যাঁ স্যার। একটা অ্যাটম কতটা ইম্প্যাক্ট ফেলছে একটা সেলে? 1/8। 1/8 into 8 equals to 1. হ্যাঁ, তো একটা অ্যাটম মানে 1/8 পোর্শন একটা সেলে শেয়ার করছে। তাহলে 8টা অ্যাটম আছে, তাহলে ইন্টু 8 করে দাও, ইকুয়াল টু 1।
তো নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কি হয়ে গেল 1। এইখানে কি হচ্ছে নাম্বার আটটা অফ শেয়ার করছে প্লাস মাঝখানে একটা থাকছে, তাই 1+1। অ্যাটমস পার ইউনিট সেল, 8টা শেয়ার করছে 1/8 প্লাস 1, একটা ভিতরে আছে প্লাস 1, তাহলে 2। ঠিক আছে, ওকে। এটা বিসিসির জন্য আমি ঠিক লিখেছি তো? হ্যাঁ স্যার। এবার এফসিসিটা বলো। এফসিসি হবে স্যার, 8টা অ্যাটম 8টার সঙ্গে শেয়ার করছে 1/8 × 8 প্লাস 6টা ফেসে যে 6টা অ্যাটম আছে ওগুলো হাফ হাফ করে শেয়ার করছে, তাই হাফ করে শেয়ার হাফ করছে, ইন্টু 6, 3 এক্স্যাক্টলি। + 1 = 4। 8 × 1/8, 8টা এই কর্নার অ্যাটম 8 জনের সাথে শেয়ার করতে 1/8 পোর্শন একটা সেলে আসছে, টোটাল 8টা অ্যাটম আছে, তাই 8 × 1/8, দিস ইজ ফর কর্নার অ্যাটম। And for the face atom, it is shared by 2 cells. So there are 6 faces, so 6 atoms that is shared by 2 cells, that is half. So this is your 1 plus 3, that is 4. So number of atoms per unit cell, it is as 4. Okay? Clear? কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এরপরে আমি নেক্সট দিনকে পড়াবো, সেটা হচ্ছে যে তোমাদের এই সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক, এগুলোর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর এটা পড়াবো। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর মানে হচ্ছে যে ভলিউম অফ অ্যাটমস ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল, মানে কতটা প্যাকড আছে একটা ইউনিট সেল। ঠিক আছে, যার এপিএফ কম তার তার মানে জানতে হবে যে তার ভয়েড বেশি, মানে ফাঁকা পোর্শন ইউনিট সেলে বেশি। ওকে, তাহলে এপিএফটা একটু লিখে নিই, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। ব্র্যাকেটে লিখো এপিএফ, it is your equal to volume of atoms in unit cell divided by volume of unit cell. ঠিক আছে, এই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বার করাটা আমাদের, এগুলো কিন্তু বার করতে দেবে। হ্যাঁ, আমি নেক্সট দিনকে কিন্তু এগুলো এই সিম্পল কিউবিক, বডি সেন্টার, ফেস সেন্টার কিউবিকের বার করবো। ঠিক আছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। আর একটা কথা, সিম্পল কিউবিকটা খুব একটা আসে না, কিন্তু বডি সেন্টার, ফেস সেন্টারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ফেস এখানে সেন্টারটা ক্লাস। আরেকবার বলে দেওয়া যাবে স্যার? হ্যাঁ বলো। ফেস সেন্টার কিউবিকটা একটু আরেকবার বলে দেবেন? ফেস সেন্টার কিউবিক কিছু না, এই যে 8টা কর্নারে 8টা অ্যাটম, আর এই হুম ফেসে এই পয়েন্টগুলোতে একটা করে অ্যাটম, বুঝতে পেরেছো? হুম। মানে মিডিলে, ফেসের মিডিলে একটা করে অ্যাটম থাকছে। একটা কিউব ধরবে, প্রত্যেকটা ফেসের মিডিলে একটা করে অ্যাটম নিয়ে নেবে, তাহলে সেটা ফেস সেন্টার কিউবিক হয়ে গেল। ঠিক আছে, আপনি এখানে ছোট 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 মলিকুল দেখাচ্ছেন, কিন্তু ওটা পুরো হাফ হাফ অব্দি আসবে প্রত্যেকটা, হ্যাঁ ওটা হ্যাঁ 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 হ্যাঁ, সে তো পুরো 100 বার, হাফ। সে তো 100 বার। ওটা আমি যখন করবো, কারণ ওটা যদি করি তাহলে কিছু বুঝতে পারবে না তো। ঠিক আছে, হুম আমি হুম। ছোট ছোট করে দেখাচ্ছি। সেটা যখন ডিরাইভটা করবে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, তখন বুঝতে পারবে যে কেন ঠিক আছে এরকম করেছি। ঠিক আছে, ঠিক আছে অ্যাকচুয়াল ওরিয়েন্টেশনটা তখন বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্লাস শেষ করছি। ওকে স্যার। কারোর কোনো ডাউট নেই তো?
না স্যার, না ওকে, স্যার থ্যাংক একটু ইউ। স্পিডে, এটা একটু স্পিডে পড়েন। মানে সবসময় মনে রাখবে ওই কচ্ছপ আর খরগোশের দৌড়টা মনে আছে তো? স্লো বাট হ্যাঁ স্টেডি উইন্স দ্য রেস। সবসময় মনে রাখবে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তাই আমি বলবো যে পড়ানোটা একদম বুঝে বুঝে আস্তে আস্তে হোক, বাট স্টেডি হোক। মানে প্রত্যেক সপ্তাহে যেন একটা করে ঠিকঠাক করে তোমাদের ক্লাস হবে, তোমরা ক্লাসগুলো করবে। স্টেডিলি যদি এগিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, এই জায়গাগুলো এমন একটা না, তোমাদের যদি খুব বেশি ইয়ে করে দিই তাহলে জিওমেট্রি গুলো বুঝতে পারবে না, ঠিক আছে? হয়তো জানে তার পক্ষে হয়তো ইজি, ঠিক আছে, ডিপ্লোমা করেছে, সে মেটেরিয়াল সায়েন্সের এই ইউনিট সেলসে পড়েছে, হ্যাঁ, তার কাছে হয়তো এটা নতুন কিছু হয়তো না মনে হতে পারে। কিন্তু যে ধরো বিটেক ফার্স্ট টাইম মানে 12 এর পর বিটেক করতে মানে এসছে, হ্যাঁ তার কাছে রেগুলার যেটা। হ্যাঁ রেগুলার যারা, তাদের কাছে তো এগুলো নতুন। হ্যাঁ স্যার, এবার সেই সেই রকম যারা রেগুলার তারাও তো এই ভিডিওটা দেখবে। আমি থার্ড আমরা থার্ড সেমে পড়েছিলাম তাতেই ভুলে গেছি। হ্যাঁ সেটাই বলছি, তোমাদের তাও যারা ডিপ্লোমা পড়েছো তাদেরকে একটু করে বলে দিলে তাদের আবার মানে রিক্যাপ করে নিতে পারবে, ঠিক আছে? কিন্তু যে ধরো বিটেক করে এসছে সেও তো এই ভিডিওটা দেখবে, তাকে যদি আমি কংক্রিটলি যদি না বোঝাই তাহলে সে তো প্রবলেমে পড়বে, হ্যাঁ তাই স্যার, না? তাই তার জন্যই আমার তো পড়ানোটা সবার জন্য, তাই তার কথা ভেবেও আমাকে মানে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ক্লিয়ার করতে হবে। তোমরা যারা ডিপ্লোমা করেছো স্টেজ টেন সব জানো, ঠিক আছে, কিন্তু যে ধরো প্রথম বিটেক করছে সে অত ভালো জানে না, বা হয়তো বিটেক 11-12 যা পড়েছে, ঠিক আছে, তাকে একটু ধরে ঠিকঠাক করে সবকিছু পড়াতে হবে, বুঝতে পেরেছো? কারণ আমি তোমাকে অ্যাসিউরেন্স দিচ্ছি, যখনই তোমাদের পরীক্ষা থাকুক, পরীক্ষার আগে দরকার হলে এক্সট্রা ক্লাস নিয়েও আমি সিলেবাস শেষ করবো। সিলেবাসের কোনো মানে আর্ধেক করে বা কিছু করে তোমরা পরীক্ষা দিতে যাবে না, সিলেবাস কমপ্লিট করেই পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আর আর হচ্ছে একটা কথা বলবো, যে ক্লাসটা ডেলি অ্যাটেন্ড করবে। ক্লাস ডেলি অ্যাটেন্ড না করলে শুধু ভিডিও দেখে কিন্তু হবে না, মানে নিজেদের হ্যাঁ স্যার, ওটাই। স্যারের আমি সাথে আগের সেমে ইন্টারাকশন এটাই ভুল করতে হবে। করতাম। হুম আগের সেমে আমার মানে প্রোডাকশনে ছিলাম আমি, তাই আমার শিফট ছিল, হুম তাই আমি ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি। এখন আমি কোয়ালিটি অ্যাসুরেন্সে আছি, তাই জেনারেল শিফট, এখন হুম সবকিছুই করতে পারছি আমি। হ্যাঁ, এবার ক্লাস না করলে কি লাস্টে তোমার অত ভিডিও দেখতেও ইচ্ছা করবে না, ঠিক আছে? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যদি হয়, তুমি ধরো আমি একটা জায়গা পড়াচ্ছি, তোমার সেই জায়গাটা ডাউট হয়েছে, ঠিক আছে, সেইটা তুমি আমাকে সঙ্গে সঙ্গে বলতে পারো, স্যার এটা একটু বলে দিন। কিন্তু যদি ভিডিও দেখো সেই জায়গাতে তোমাকে আমাকে মেসেজ করতে হবে, এই করতে হবে। সেটা থেকে যে বেটার হচ্ছে একদম ক্লাসেই কনসেপ্ট ক্লিয়ার করে নাও। আর দেখতে তো একদম। তোমাকে হবেই, আজ না হলে কাল। তাহলে আজকেই দেখে নাও না, আজকেই ডাইরেক্ট ক্লাসটাই করে নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আর তোমরা সব ক্লাস করলে আমার পড়াতে খুবই ভালো লাগে। ক্লাস না করলে নিজেদেরও একটা ইয়ে হয় যে না, দু তিনটে ছেলে যদি আসে বা তোমরা ক্লাসটা যদি করো, তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি তোমাদের সেই কোশ্চেন গুলো অ্যান্সার করবো, ক্লিয়ার করে দেবো কনসেপ্টটা। এইভাবেই পড়ানোটা ভালো হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট। ঠিক আছে। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট।